এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ইরানের ভয়াবহ হামলায় নেতানিয়াহুর ভাই নিহত। বাবাকে হত্যার কঠিন প্রতিশোধ নিলেন খামেনি পুত্র মেজতাবা। শেষ করে দিলেন নেতানিয়াহুর ভাই ইদ্দোকে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। মোস্তফা খামেনি ইরানের নতুন যে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি নিশ্চিতভাবে কোনোভাবেই ইরানকে এই সময়ে যুদ্ধ থেকে পিছু হটার নির্দেশনা দেবেন না, বরং তিনি হচ্ছেন সেই নেতা যিনি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডকে আরো অনেক বেশি উজ্জীবিত করতে পারবেন এবং আরো অনেক বেশি দক্ষতায় যুদ্ধ পরিচালনা করতে পারবেন বলে ইরানের ভেতরে প্রত্যাশা তৈরি হয়েছে। এদিকে ওমান সাগরে পৌঁছে গেছে চীনের সেই জাহাজ। আমেরিকাকে নজরবন্দি করে ফেলেছে চীন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। যদি আরব দেশগুলোর সাথে ইরান যুদ্ধ জয় যায় তাহলে খুশি হবে কে? খুশি হবে ইসরায়েল এবং আমেরিকা। তাদের 16 কালা পূর্ণ হবে। তার মানে এই বিভক্তিটা যত বেশি হবে তারা ফায়দা তুলবে। এদিকে যুদ্ধ কখন থামবে ঠিক করবে তেহরান, ওয়াশিংটন নয়, IRGC। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের আগুন ঝরা হামলার সামনে এখন অসহায় ইসরায়েল। যদিও হামলার ক্ষয়ক্ষতি আর হতাহতের বিষয়ে মুখে কুলু পেটেছে নেতানিয়াহু। হামলার পরপরই ইসরায়েলি কর্তৃপক্ষ জানায় যে তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে। তাদের দাবি অনুযায়ী ক্ষয়ক্ষতি সীমিত ছিল এবং হতাহতের সংখ্যা খুবই কম। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম, কিছু আঞ্চলিক গণমাধ্যম এবং ইরানের সরকারি সূত্র ভিন্ন দাবি করতে শুরু করে। এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ইরানের ভয়াবহ হামলায় নেতানিয়াহুর ভাই নিহত। বাবাকে হত্যার কঠিন প্রতিশোধ নিলেন খামেনি পুত্র মোস্তফা। শেষ করে দিলেন নেতানিয়াহুর ভাই ইদ্দোকে। ইরানের ভয়াবহ হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন। এছাড়াও ইরানের অপ্রতিরোধ্য হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামারের বাড়িতে আগুন লাগার খবর পাওয়া গেছে। নেতানিয়াহুর ভাই নিহত হওয়ার খবরটি জানিয়েছে জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শন কট রিটারের বরাত দিয়ে টাইমস অব ইসলামাবাদের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সম্প্রতি রাশিয়ার সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেন জাতিসংঘের এই সাবেক অস্ত্র পরিদর্শক। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি। এদিকে যুদ্ধ কখন থামবে ঠিক করবে তেহরান, ওয়াশিংটন নয়, IRGC। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের সময়সীমা নিয়ে যে মন্তব্য করেছেন তার কঠোর জবাব দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। বাহিনীটির পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, চলমান সংঘাত কখন শেষ হবে তা ওয়াশিংটন নয়, বরং তেহরানই নির্ধারণ করবে। IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি ট্রাম্পের বক্তব্যকে সরাসরি মিথ্যা বলে আখ্যা দেন। তার দাবি, বাস্তব পরিস্থিতি আড়াল করতে গিয়ে ট্রাম্প এখন ভুয়া সামরিক সাফল্যের গল্প তৈরি করার চেষ্টা করছেন। নাইনি বলেন, যুক্তরাষ্ট্র অপমানজনক পরাজয়ের মুখোমুখি হওয়ার পর নিজেদের অবস্থানকে শক্তিশালী দেখাতে নানা ধরনের প্রচার চালাচ্ছে। তবে বাস্তবতা হলো, এই সংঘাতের শেষ কিভাবে এবং কখন হবে তা নির্ধারণ করবে ইরানি। IRGCর মুখপাত্র আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছে। তার ভাষায়, আমরা জানি তোমাদের গোলাবারুদ প্রায় শেষ হয়ে এসেছে এবং তোমরা যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথ খুঁজছ। তিনি প্রশ্ন তোলেন, কেন ট্রাম্প মার্কিন জনগণকে প্রকৃত পরিস্থিতি জানাচ্ছেন না। নাইনির দাবি, পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো গুরুতর ক্ষতির মুখে পড়েছে, কিন্তু মার্কিন প্রশাসন সেই বাস্তবতা আড়াল করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। এছাড়া ট্রাম্পের আরেকটি দাবিও তিনি নাকচ করেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। IRGCর দাবি অনুযায়ী বাস্তবে পরিস্থিতি ঠিক উল্টো। নাইনি বলেন, যুদ্ধের প্রথম দিনের তুলনায় এখন ইরান আরও বেশি সংখ্যায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। শুধু সংখ্যাই নয়, এসব ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ওজনও 1 টনের বেশি বলে তিনি দাবি করেন। অন্যদিকে জ্বালানি ইস্যুতেও কড়া অবস্থানের ইঙ্গিত দিয়েছে IRGC। নাইনির ভাষায়, নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী আগ্রাসী দেশগুলো ও তাদের মিত্রদের কাছে অঞ্চল থেকে 1 লিটার তেলও রপ্তানি করতে দেবে না। তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম নিয়ন্ত্রণে রাখার যে চেষ্টা করা হচ্ছে তা সাময়িক। শেষ পর্যন্ত এই প্রচেষ্টা ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি। তথ্যসূত্র আল জাজিরা। এদিকে খবর আছে আমেরিকার। সব গোপন সামরিক প্রযুক্তি, তথ্য এবং নজরদারি করতে ওমান সাগরে পৌঁছে গেছে চীনের সেই জাহাজ লিয়া ওয়াং। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলগুলোকে নিজেদের গোয়েন্দা নজরদারি আওতাভুক্ত করে ফেলেছে ইরানের বন্ধু চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ওমান উপসাগরে ভাসছে তার 30,000 টন ওজনের লিয়া ওয়াং। এটিকে বলা হচ্ছে ভাসমান সুপার কম্পিউটার। এর আছে 6,000 কিলোমিটার সেন্সর বাবল, যার মাধ্যমে মার্কিন ইসরায়েল ইরান যুদ্ধ পর্যবেক্ষণ করছে। গোয়েন্দা জাহাজের সুপার কম্পিউটার এটি মূলত চীনের পরবর্তী প্রজন্মের লিয়া ওয়াং 1 গোয়েন্দা জাহাজ, যাকে প্ল্যান 055-052D এবং টাইপ 052D
ডিস্ট্রয়ার দিয়ে পাহারা দিচ্ছে শি জিনপিং এর প্রশাসন। হরমুজ প্রণালীর ৬,০০০ কিলোমিটার জুড়ে নজরদারি তৎপরতা চালাতে মোতায়েন করা হয়েছে গোয়েন্দা জাহাজটি। এটি মার্কিন, ইসরায়েল এবং ইরান যুদ্ধে ১২০০ মিসাইল ও বিমান ট্যাগ করতে সক্ষম। বর্তমানে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মিসাইল ড্রোন বর্ষণ করছে পারস্য উপসাগর দেশ ইরান। এই যুদ্ধে ইরানকে সামরিক সরঞ্জাম দিয়ে পরোক্ষভাবে মাঠে নেমেছে চীন। চলমান ভূ রাজনৈতিক অস্থির জলসীমায় চীনের পারস্যীয় মোতায়েন ইরানের পক্ষ থেকে দিচ্ছে বড় বার্তা, অর্থাৎ পশ্চিমাদের নারী নক্ষত্র এর মাধ্যমে পর্যবেক্ষণ করবে তেহরান। চুপচাপ একটিমাত্র মিসাইল নিক্ষেপ না করেই ইরান ইসরায়েল সংঘাত পর্যবেক্ষণ করতে সক্ষম। 2025 সালে কমিশন করা হয়েছিল চীনের পরবর্তী প্রজন্মের গোয়েন্দা এবং মহাকাশ ট্র্যাকিং জাহাজ লিয়াওয়াং। আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কের একজন বিশ্লেষক বলেছেন, লিয়াওয়াং কেবল একটি জাহাজ নয়, এটি একটি ভাসমান সুপার কম্পিউটার যা অদৃশ্য যুদ্ধক্ষেত্রে মানচিত্র তৈরিতে পেশাবাই ডেটা প্রক্রিয়াকরণ করে। এটি খোলা সমুদ্রে বিশাল দূরত্ব জুড়ে ইলেকট্রোম্যাগনেটিক পদ্ধতিতে আধিপত্য বিস্তার তৈরিতে সক্ষম হয়েছে। এর মধ্যে আছে কমপক্ষে 5টি বড় রাডার। এর সেন্সরগুলো 1200 আকাশ এবং মিসাইল লক্ষ্যবস্তু ট্র্যাক করতে সক্ষম। এটি এতটাই নির্ভুল যে আসন্ন হুমকি শনাক্ত, বিমান উড্ডয়নের ধরন এবং আরব সাগর থেকে মধ্যপ্রাচ্যের ভূখণ্ড পর্যন্ত বিচ্ছিন্ন অঞ্চলে মিসাইলের গতিপথ ট্র্যাক করতে সক্ষম। এই গোয়েন্দা জাহাজের মাধ্যমে ইরান এখন সহজেই শত্রু দেশগুলোর কার্যকলাপ, হামলার পরিকল্পনা এবং গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে, যা যে কোনো মুহূর্তে ঘুরিয়ে দিতে পারে যুদ্ধের গতিপথ। ইরান শুরু থেকেই নানা সামরিক সরঞ্জাম পেয়ে আসছে চীনের কাছ থেকে, যা ইরানের সমরস্ত্র ভান্ডারকে দিয়েছে শক্তিশালী অজয় রূপ। মোস্তফা খামেনি ইরানের নতুন যে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি নিশ্চিতভাবে কোনোভাবেই ইরানকে এই সময়ে যুদ্ধ থেকে পিছু হটার নির্দেশনা দেবেন না, বরং তিনি হচ্ছেন সেই নেতা যিনি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডকে আরো অনেক বেশি উজ্জীবিত করতে পারবেন এবং আরো অনেক বেশি দক্ষতায় যুদ্ধ পরিচালনা করতে পারবেন বলে ইরানের ভেতরে প্রত্যাশা তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এক সপ্তাহেরও বেশি সময় আগে ইরানে যখন হামলা পরিচালনা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছিলেন, তখন তার যে প্রত্যাশা ছিল অর্থাৎ ইরানের পুরো ইসলামী শাসন ব্যবস্থা হুড়মুড় করে ভেঙে পড়বে, ইরানে ট্রাম্প এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের একান্ত অনুগত তার পছন্দ মতন একজন নেতা নির্বাচিত করে ইরানের শাসনের শীর্ষে বসাতে পারবেন, এই কোনো লক্ষ্য বা স্বপ্নই প্রেসিডেন্ট ট্রাম্পের পূরণ হয়নি। ইরান এখনো জোর দাবি করে আসছে যে ইরান কিছুতেই এই আক্রমণ, পাল্টা আক্রমণ থেকে পিছু হটবে না। এই যুদ্ধ থেকে যারা যুদ্ধ শুরু করেছে তাদেরকেই প্রথম পিছু হটতে হবে। আর ইরানের শাসন ব্যবস্থাকে যে ভেঙে পড়ার মতো কোনো পরিস্থিতিতে ট্রাম্প ফেলতে পারেননি, ইরান বারবার সেটা প্রমাণ করছে। সর্বশেষ ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে একজনকে নির্বাচন করে সেই ঘোষণাও দিয়ে ফেলে তারা প্রমাণ করেছে যে তারা প্রেসিডেন্ট ট্রাম্প বা যুক্তরাষ্ট্র ইসরায়েলের তোয়াক্কা করতেও রাজি না। তারা তাদের নিয়ম মাফিক নেতা নির্বাচন করেছে এবং সেই নেতা এমন নেতা যিনি ইসলামিক রেভলিউশনারি গার্ড, যারা বর্তমানে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে ইরানের পক্ষে, তার সঙ্গে একটা দীর্ঘ সময় ধরে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছেন। ট্রাম্প বলে রেখেছিলেন যে তার অনুমতি না নিয়ে কোনো নেতা নির্বাচন করলে এর ফল ভালো হবে না। এখন তিনি বলছেন নেতা নির্বাচন করে ফেললেও এরা বেশি দিন টিকতে পারবেন না, কারণ যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানে কোনো নেতার পক্ষে বেশি দিন টিকে থাকা সম্ভব হবে না। তার মানে ট্রাম্পকে একরকম মেনে নিতে হচ্ছে যে তার কোনো রকম অনুমোদন বা তাকে সলাপরামর্শ করা ছাড়াই এমন ভয়াবহ হামলা পরিচালনার মধ্যে ইরান তাদের নিয়ম অনুসরণ করে সর্বোচ্চ নেতা নির্বাচন করে ফেলেছে। ট্রাম্পের জন্য আরো বড় চপেটাঘাত হয়ে দাঁড়িয়েছে যে যেই খামেনিকে অপসারণ করতে এত বড় হামলা পরিচালনা করলেন এবং সারা পৃথিবীকে যুদ্ধের সম্মুখীন করে ছাড়লেন প্রেসিডেন্ট ট্রাম্প, সেই খামেনির পুত্র, তার দ্বিতীয় পুত্র মোস্তফা খামেনিকেই ইরান তার সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচন করেছে। ইরানের এই যে সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের একটা পদ্ধতি সেই 1979 সালে ইসলামিক বিপ্লবের পরেই নির্ধারিত হয়ে গিয়েছিল এবং সেটা অনুযায়ী ইরানে যে 88 জন আলেমের একটা সর্বোচ্চ পর্ষদ আছে, সেই পর্ষদ মিলে বসে ইরানের ধর্মীয়, সামরিক এবং আন্তর্জাতিক সম্পর্কের শীর্ষ নেতা হিসেবে একজন সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নির্বাচন করেন এবং এ দফায় তারা সেক্ষেত্রে আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র মোস্তফা খামেনিকে নির্বাচন করেছেন। 1969 সালে জন্মগ্রহণকারী মোস্তফা খামেনি খুব প্রকাশ্যে এর আগে কখনো আসেন নাই। তিনি যে রাষ্ট্রীয় কিংবা সামরিক কোনো বিষয়ে খুব তৎপর ছিলেন, সক্রিয় ছিলেন, সেটাও প্রকাশ্যে কখনো আনা হয় নাই বটে। তবে সকলেই জানতেন যে ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইসলামিক রেভলিউশনারি গার্ড, ইসলামী বিপ্লবী বাহিনী,
যাদের হাতে এখন যুদ্ধ পরিচালনার ভার এবং যারা এই ক্ষেপণাস্ত্র হামলা সহ ইরানের সীমান্তের বাইরের সকল হামলা সেই আয়াতুল্লাহ খামিনিকে হত্যার পর থেকে পরিচালনা করে যাচ্ছে, সেই ইসলামিক রেভলিউশনারি গার্ডের সঙ্গে মুস্তাফা খামিনির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং ইরানের সামরিক বাহিনীর যে কট্টরপন্থী অংশ, যারা ইসলামিক শাসন ব্যবস্থাকে ইরানের অস্তিত্বের একেবারে কেন্দ্রে বলে মনে করে, সেই তরুণ অংশটির মধ্যে এই মুস্তাফা খামিনির বহু বছর ধরে প্রচুর অনুসারী আছেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের যে প্রস্তুতি, যে দক্ষতা, যে সংহতি, সেটার বিষয়েও প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো ধারণা ছিল না। তিনি খামেনির ওপর হামলা চালিয়েই ঘোষণা দিয়েছিলেন যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, তারা হয় আত্মসমর্পণ না হলে মৃত্যুর পথ বেছে নিতে পারে। ইরানের কোনো বাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড তো নয়, কোনো বাহিনী আত্মসমর্পণের পথে যায়নি, বরং ইসলামিক রেভলিউশনারি গার্ড সর্বোচ্চ প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। আর প্রেসিডেন্ট ট্রাম্প যে ইরাকে 2003 সালে মার্কিন বাহিনীর পরিচালিত হামলার অভিজ্ঞতা থেকে ধারণা করে নিয়েছিলেন ইরানেও সর্বোচ্চ নেতাকে হত্যা করে ফেললেই ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়বে, আর ইরান সেই 2003 সাল থেকেই প্রস্তুত হচ্ছিল যে কিভাবে শীর্ষস্থানীয় নেতাদের অনেকের উপর হামলা হলেও ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড তাদের প্রতিরোধ এবং প্রতিরক্ষা বজায় রাখতে পারবে। এবং সে কারণে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রধানও কিন্তু খামেনির উপর হামলার পরদিনই নিহত হয়েছেন। এর আগে ইসলামিক রেভলিউশনারি গার্ডের যিনি প্রধান ছিলেন তিনি সহ আরো কয়েকজন শীর্ষ নেতৃবৃন্দ গত বছরেও ইসরায়েলি হামলায় নিহত হয়েছিলেন। কিন্তু ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের অন্তত 3 ধাপ পর্যন্ত নেতা সকল অঞ্চলে কিভাবে নির্বাচিত হবেন এবং কে কার উত্তরসূরি হবেন, এই পুরো ব্যবস্থাটি একেবারে পাকাপাকি করে দেওয়া আছে। যে কারণে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের একজন নেতা নিহত হলেও একটি অঞ্চলে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রতিরোধ প্রতিরক্ষা ব্যবস্থায় ফাটল ধরানো যায় না। এবং ইরান যেটা সিদ্ধান্ত নিয়েছিল আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে, বিশেষ করে 2025-এর হামলার পর থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর থেকে, যে প্রতিটি অঞ্চলে স্বাধীনভাবে হামলা পরিচালনা এবং প্রতিরক্ষা ব্যবস্থা ধরে রাখার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে ইসলামিক রেভলিউশনারি গার্ডের নেতৃবৃন্দ। এই সব মিলিয়ে ইসলামিক রেভলিউশনারি গার্ড যে ধরনের যুদ্ধ পরিচালনা করছে এবং তাদের হাতে যেহেতু ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নিয়ন্ত্রণ, তারা যেভাবে তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র, ড্রোন, শাহেদ এসব পরিচালনা করে পুরো মধ্যপ্রাচ্যকে ব্যতিব্যস্ত করে ফেলেছে, ইসরায়েল পর্যন্ত হামলা পরিচালনা করছে এবং সেসব হামলার অনেকগুলোই মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ক্ষেপণাস্ত্র প্রতিরোধী যে বহুমূল্য সামরিক প্রতিরক্ষা কৌশল সেগুলো ঠেকাতে পারছে না। এর ফলে প্রমাণিত হয় যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কতটা প্রস্তুত। এখন পশ্চিমের অনেক বিশেষজ্ঞ একথা বলছেন যে ইরানের মূল লক্ষ্য আসলে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মতো তাদের উপর হামলা পরিচালনাকারী দেশগুলোর শক্তিকে ক্ষয় করে ফেলা, এবং এই শক্তি ক্ষয় করার ক্ষেত্রে শুধুমাত্র যে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্রের বহুমূল্য ক্ষেপণাস্ত্র, ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রতিরোধী যেসব কৌশল সেসবের ক্ষয় করার দিকে ইরান মনোযোগী হচ্ছে তাই নয়। ইরান চাইছে উপর্যুপরি হামলা করে সে হামলা কোথায় গিয়ে পড়লো সেসব বিষয় তেমন না ভেবে, কিংবা মানে প্রতিটি হামলা লক্ষ্য পর্যন্তই পৌঁছলো কিনা সেটা না ভেবে এমন একটা ভয় এবং আতঙ্কের পরিবেশ মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং মার্কিন মিত্র দেশগুলোর মধ্যে তৈরি করতে, যার একটা বহুমূল্য প্রভাব পড়বে পুরো অঞ্চল জুড়ে। আর হরমুজ প্রণালী তো বন্ধ করেই রেখেছে তারা, 20% জ্বালানি সেখান দিয়ে আসা যাওয়া করে, কাজে সেই পরিস্থিতিতে ক্রমেই পুরো পৃথিবীতে একটা আতঙ্ক আর ভয়ের সৃষ্টি হচ্ছে। সেখানে মোস্তাফা খামেনি, ইরানের নতুন যে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি নিশ্চিতভাবে কোনোভাবেই ইরানকে এই সময়ে যুদ্ধ থেকে পিছু হটার নির্দেশনা দেবেন না, বরং তিনি হচ্ছেন সেই নেতা যিনি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডকে আরো অনেক বেশি উজ্জীবিত করতে পারবেন এবং আরো অনেক বেশি দক্ষতায় যুদ্ধ পরিচালনা করতে পারবেন বলে ইরানের ভেতরে প্রত্যাশা তৈরি হয়েছে। কারণ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বলছে যে তাদের এমন ক্ষেপণাস্ত্র শহর বা মিসাইল সিটি এখনো মাটির নিচে আছে যেখান থেকে তারা সেই বিপুল অস্ত্র ভান্ডার থেকে এখনো ক্ষেপণাস্ত্র নাকি বেরি করেনি। যদি আরব দেশগুলোর সাথে ইরান যুদ্ধ জয় যায় তাহলে খুশি হবে কে? খুশি হবে ইসরায়েল এবং আমেরিকা, তাদের 16 কালাপূর্ণ হবে। তার মানে এই বিভক্তিটা যত বেশি হবে তারা ফায়দা তুলবে। খুব দুঃখজনক ঘটনা যে ইসরায়েল এবং আমেরিকার সাথে ইরানের এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হচ্ছে আরব দেশগুলো। তারা প্রত্যক্ষভাবে এই যুদ্ধে জড়িত না, কিন্তু পরোক্ষভাবে জড়ায় গেছে। কিভাবে জড়ায় গেছে? দুইটা খবর দেখেন। বাহরাইনে ইরানের ড্রোন হামলা, শিশু সহ আহত 32। ইরানও এখন বাহরাইন সহ যেখানে যেখানে ঘাঁটি আছে আমেরিকা, সেই দেশগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র চালাচ্ছে, ড্রোন হামলা চালাচ্ছে। সেখানে শুধু আমেরিকার ঘাঁটি লক্ষ্য করেই ছোড়া হচ্ছে না, কূটনৈতিক এলাকা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেও তারা ছুটছে। এবং বিশেষ করে তেল স্থাপনা যখন লক্ষ্য করা হচ্ছে ইরানের, তখন ইরানও পাল্টা আরব দেশগুলোর তেল স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। হামলা না থামলে চরম মূল্য দিতে হবে ইরানকে, হুঁশিয়ারি সৌদি আরবের। দেখেন, সৌদি আরব অন্যতম একটা শক্তিশালী দেশ, ইরানের মতন সামরিক শক্তি সম্পন্ন না, কিন্তু অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী দেশ। এখন সেই সৌদি আরবের সঙ্গে ইরানের লেগে গেল। এই কথা অতলেই যে যদি অব্যাহত থাকে, এখন পর্যন্ত সৌদি আরব, কুয়েত, কাতার বা সংযুক্ত আরব আমিরাত, তারা কিন্তু কেউ পাল্টা কোনো আলাদাভাবে কোনো যুদ্ধ করেনি ইরানের বিরুদ্ধে, যে ইরান হামলা চালাচ্ছে আমরাও পাল্টা হামলা চালাই। কিন্তু যদি চলতে থাকে এইভাবে, তাহলে তারা কি চুপ করে বসে থাকবে? তাহলে দেখেন, এবং যদি আরব দেশগুলোর সাথে ইরান যুদ্ধ জয় যায় তাহলে খুশি হবে কে? খুশি হবে ইসরায়েল এবং আমেরিকা, তাদের 16 কালাপূর্ণ হবে। তার মানে এই বিভক্তিটা যত বেশি হবে
তারা ফায়দা তুলবে এবং ইসরায়েল আরো বেশি শক্তিশালী হবে। এখন সেই দিকে হয়তো যাচ্ছে পরিস্থিতিটা। সৌদি আরব সোমবার ভয়ে ইরানের বিরুদ্ধে তাদের সতর্কবার্তার সুর আরো কঠোর করেছে। তেহরানকে উদ্দেশ্য করে রিয়াদ জানিয়েছে, আরব দেশগুলোতে হামলা অব্যাহত রাখলে ইরানই হবে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত পক্ষ। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে। সৌদি আরবের বিশাল শাহীবাহ তেল ক্ষেত্রে নতুন করে ড্রোন হামলার প্রেক্ষাপটে দেশটির পক্ষ থেকে এমন কঠোর বিবৃতি দেওয়া হলো। শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান দাবি করেছিলেন যে ইরান উপসাগরীয় আরব দেশগুলোর উপর হামলা বন্ধ করছে, তবে সৌদি আরব এই মন্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সৌদি আরব নিশ্চিত করছে যে ইরানি পক্ষ তাদের এই বক্তব্যের কোনো বাস্তব প্রতিফলন ঘটায়নি, প্রেসিডেন্টের ভাষণের সময়ও না, তারপরেও না। বিবৃতিতে আরো বলা হয়, ইরান ভিত্তিহীন এবং বাস্তবতা বিবর্জিত অজুহাতে তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে। রিয়াদ সতর্ক করে বলছে, ইরানের এই হামলাগুলো মূলত পরিস্থিতি আরো অবনতি ঘটাচ্ছে, এর ফলে দুই দেশের বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কের উপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলবে। এদিকে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকালে শাহীবাহ তেল ক্ষেত্রে হামলা চালাতে আসা আরো 4টি ড্রোন তাদের বাহিনী ধ্বংস করে দিয়েছে। কিন্তু ধ্বংস করলেও হামলা তো আসছে, সুতরাং তারা সতর্ক করেছে। এর আগে ইরান বলেছিল যে তারা দুঃখিত যে প্রতিবেশী দেশগুলোতে তাদের হামলা চালাতে হচ্ছে। তার কারণ হিসেবে তারা বলেছিল যে ওইসব দেশে মার্কিন ঘাঁটি আছে, সেই ঘাঁটি থেকে তারা আক্রান্ত হচ্ছে। সুতরাং ইরান যদি আক্রান্ত না হয় তাহলে তারা হামলা বন্ধ করবে। যেহেতু আক্রান্ত হচ্ছে, ইরান এখন পাল্টা হামলা চালাচ্ছে। এখন এই যুক্তি তর্ক পাল্টাপাল্টির মধ্য দিয়ে শেষ পর্যন্ত লাভবান বা ফায়দা তুলছে কিন্তু ইসরায়েল এবং আমেরিকা। কারণ তারা যদি কোনোভাবে ইরানের সাথে আরব দেশগুলোর একটা যুদ্ধ লাগাই দিতে পারে, তাহলে কিন্তু তাদের ষোলকলা পূর্ণ হবে। এখন কি হবে সামনে, সেটা এখন দেখার অপেক্ষা। ইরানের আগুন ঝরা হামলার সামনে এখন অসহায় ইসরায়েল। যদিও হামলার ক্ষয়ক্ষতি আর হতাহতের বিষয়ে মুখে কুলু পেটেছে নেতানিয়াহু। হামলার পরপরই ইসরায়েলি কর্তৃপক্ষ জানায় যে তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে। তাদের দাবি অনুযায়ী ক্ষয়ক্ষতি সীমিত ছিল এবং হতাহতের সংখ্যা খুবই কম। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম, কিছু আঞ্চলিক গণমাধ্যম এবং ইরানের সরকারি সূত্র ভিন্ন দাবি করতে শুরু করে। তাদের মতে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি ইসরায়েল প্রকাশ করছে না এবং হতাহতের সংখ্যা সরকারি ঘোষণার চেয়ে অনেক বেশি। এই দাবি দ্রুত ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে বিতর্কের জন্ম দেয়। সেই বিতর্ক আরো উস্কে দিয়েছে সম্প্রতি দেশটি সফর করে ফেরার পর ভারতীয় সাংবাদিক ব্রজমোহন সিং এর দাবি। কি সেই দাবি? দর্শক, সাংবাদিক ব্রজমোহন সিং দাবি করেছেন, চলমান যুদ্ধে হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য প্রকাশে নানা বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। একই সুরে কিন্তু কথা বলছে বেশ কয়েকটি গণমাধ্যম। সংবাদ মাধ্যম দ্য কারেন্ট, প্রেস টিভির প্রতিবেদনের বরাতে বলা হয়েছে, সংঘাতের সময় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে সাংবাদিকদের তথ্য সংগ্রহ ও প্রচারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ফলে ঘটনাস্থল সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়ছে। দর্শক, নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ব্রজমোহন সিং জানান, অনেক ক্ষেত্রে সাইরেন বাজার আগেই ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানছে। সরকার যেসব বাংকার ও আশ্রয় কেন্দ্রকে নিরাপদ বলে দাবি করেছিল, সেসব জায়গার ভেতরেও বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে বলে তিনি জানান। তিনি আরো বলেন, হতাহতের প্রকৃত সংখ্যা গোপন রাখতে হাসপাতালগুলোতে সাংবাদিকদের প্রবেশ সীমিত করা হয়েছে। তার ভাষায়, সরকার অনেক তথ্য প্রকাশ করছে না। যেখানে মৃতদেহ রয়েছে সেই হাসপাতালগুলোতেও সাংবাদিকদের যেতে দেওয়া হয় না। কোনো ঘটনা ঘটলেও অনেক সময় জানা যায় না সেটি ঠিক কোথায় ঘটেছে। ব্রজমোহন সিং এর অভিযোগ অনুযায়ী ইরানি হামলার ফলে হওয়া ধ্বংসযজ্ঞের ছবি বা ভিডিও ধারণ করতেও সাংবাদিকদের বাধা দেওয়া হয়েছে। গণমাধ্যমের কভারেজ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। তারই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে ইসরায়েলের সামরিক সেন্সরশিপের উদাহরণ হিসেবে দেখছেন। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি এবং কোনো মন্তব্য করেনি। দর্শক, নিশ্চয়ই আপনাদের মনে আছে, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরান ইসরায়েলের ভূখণ্ড এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বেড়েছে। পাল্টাপাল্টি হামলায় ইরানের মতো ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি না হলেও এর সংখ্যাটা নিহায়ত কম নয়। সামাজিক মাধ্যমে ক্ষয়ক্ষতির অনেক হিসেব নিকেশ তুলে ধরছেন অনেকেই। এই বিতর্কের বড় একটি অংশ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হামলার পর বিভিন্ন ভিডিও, ছবি এবং পোস্ট দ্রুত ভাইরাল হয়। অনেকে দাবি করেন যে এগুলো ইসরায়েলের ভেতরে বড় ধরনের ক্ষয়ক্ষতির প্রমাণ, সাথে হতাহত। তবে বরাবরই নিজেদের ক্ষয়ক্ষতির কম দেখাতেই পারদর্শী ইসরায়েল। কিন্তু কেন গোপন করা হতে পারে এসব তথ্য? বিশ্লেষকদের মতে, সত্যি যদি কোনো তথ্য গোপন করা হয়ে থাকে তাহলে তার পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে। প্রথমত, মনোবল ধরে রাখা। যুদ্ধ বা সংঘাতের সময় কোনো দেশ সাধারণত নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়াতে চায় না। হতাহতের বড় সংখ্যা প্রকাশ করলে জনমনে ভয়, অনিশ্চয়তা তৈরি হতে পারে। দ্বিতীয়ত, কৌশলগত নিরাপত্তা। সামরিক স্থাপনে আঘাত হানলে তার প্রকৃত ক্ষয়ক্ষতি প্রকাশ করলে শত্রুপক্ষ ভবিষ্যৎ হামলার পরিকল্পনায় সুবিধা পেতে পারে। তৃতীয়ত, রাজনৈতিক চাপ। সরকারের উপর জনমতের চাপ কম রাখার জন্য কখনো কখনো তথ্য নিয়ন্ত্রণ করা হতে পারে। দর্শক, আধুনিক সংঘাতে শুধু অস্ত্রের যুদ্ধ নয়, তথ্যের যুদ্ধ সমান গুরুত্বপূর্ণ। একে বলা হয় ইনফরমেশন ওয়ারফেয়ার। ইরান ও ইসরায়েল দুই দেশই আন্তর্জাতিক জনমত নিজেদের পক্ষে আনার চেষ্টা করে। ফলে উভয় পক্ষ কখনো কখনো নিজেদের সাফল্য বাড়িয়ে দেখাতে বা প্রতিপক্ষের ক্ষয়ক্ষতি বেশি বলে দাবি করতে পারে। সবশেষে বলা যায়, ইরানের হামলায় ইসরায়েলের প্রকৃতপক্ষে কতজন হতাহত হয়েছে এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর এখন স্পষ্ট নয়। ইসরায়েলের সরকারি তথ্য এক ধরনের চিত্র তুলে ধরছে, আর অন্যদিকে ইরান ও কিছু অনলাইন সূত্র ভিন্ন দাবি করছে। এ কারণে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির প্রশ্নটি রাজনৈতিক বয়ানের অংশ হয়ে উঠেছে।